ট্রেন জার্নি হোক বা জীবনের জার্নি, কিছুটা সময়ের পর একঘেয়েই তো লাগেই। রোজগারের একই কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে মন কাঁদে একটু বিরতির জন্য। তখনই মনে হয়, ধুর, আর ভালো লাগছে না, আর পারছি না নিত্যদিনের এই একই রুটিনে চলতে। মনে হয় কোথাও একটা পালিয়ে যাই, সব কিছু ছেড়ে, সব কিছুর থেকে বহু দূরে কোথাও, যেখানে গেলে অন্তত কটা দিন হাঁপ ছেড়ে বাঁচব, নির্জন নিরিবিলি প্রকৃতির মাঝে, শান্তিতে। তাই আবারও বেরিয়ে পড়লাম 2 দিনের ছুটিতে আমার প্রিয় উত্তরবঙ্গের পাহাড়িতে, গন্তব্য কালিম্পংয়ের কাফের গাঁও। আর আজকের ভিডিওটি ট্রেন জার্নি দিয়ে শুরু করছি, তার আরও একটি কারণও আছে। কালিম্পংয়ের সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হলো নিউমাল জংশন। শিয়ালদা থেকে নিউমাল জংশন পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিলিগুড়ি জংশন হয়ে যখন এই ট্রেন নিউমাল জংশনের পথ ধরে, তখন এই যাত্রাপথের পারিপার্শ্বিক সৌন্দর্যও কয়েকগুণ বৃদ্ধি পায় ডুয়ার্সের জঙ্গল, নদী আর বিভিন্ন পাহাড়ের সূচনাকে ঘিরে। শুরু করছি আজকের পর্বে কালিম্পংয়ের কাফের গাঁও। নিউমাল জংশনের বাইরে বীরেনজি আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। দার্জিলিং কালিম্পংয়ে যে কোনো প্রান্তে গাড়ির জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দারুণ অভিজ্ঞতা হবে, কথা দিলাম। নিউমাল জংশন থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব 75 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, তাই 2.5-3 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায়। আর এনজেপি স্টেশন থেকে দূরত্ব 85 কিলোমিটার, গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। কালীঝোড়া ড্যামের ওপর দিয়ে তিস্তা নদী পার করে এরকম একটা জায়গায় দাঁড়ালাম। যেহেতু কালীঝোড়া ড্যামে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ, তাই এখান থেকেই দেখলাম সামনে তিস্তা ও তার ওপর কালীঝোড়া জলবিদ্যুৎ কেন্দ্র, আর তারও ওপারে সেবক রংপুর রেলওয়ে ব্রিজ। এখান থেকে মিনিট 15 উপরে উঠতেই পানমুদারা ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। সেপ্টেম্বরের আকাশ এতটা ঝকঝকে পাওয়া তো ভাগ্যেরই ব্যাপার। স্বচ্ছ হওয়ার কারণে এখান থেকে সামনের পাহাড় সমতলের মিলন আর ডুয়ার্সের পটভূমিতে বয়ে চলা তিস্তা সহ বিভিন্ন নদীর আঁকামাকা গতিপথকেও স্পষ্টভাবেই দেখলাম। আর ভিউ পয়েন্টের অপর প্রান্তে তাকালে কালিম্পং সিকিমের অজস্র পাহাড় সারি, শুধু পাহাড় সারি। ভিউ পয়েন্টের একপাশে একটা শিব মন্দিরও আছে। রাস্তার ধারে ছোটখাটো অনেক দোকানপাট রয়েছে। এতগুলো দোকানের মধ্যে হয়তো নামের জন্যই আমার এই দোকানটাই পছন্দ হলো। সেলফি ঠেলা, মোমো, ম্যাগি, থুকপা, আলু মিমি সবকিছুই রয়েছে। আমি গরম গরম চিকেন মোমো অর্ডার করলাম। আর খাবার পরে একটা কথাই মাথায় এলো, ভবিষ্যতে যতবারই এই পথ দিয়ে যাব, সেলফি ঠেলার মোমো তো খাবোই খাবো। ঘন সবুজ পাইনের জঙ্গল পার করে কাফেরগাঁওয়ে পৌঁছালাম। গ্রামে ঢোকার মুখেই যে এত কিছুর সৌন্দর্য আমার জন্য অপেক্ষা করছিল বুঝতেই পারিনি। কাফেরগাঁও হল লোলেগাঁওয়েরই একটি অংশ। লোলেগাঁও নিজেই কালিম্পংয়ের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র, তবে কাফেরও তার নিজ খ্যাতি থেকে পিছিয়ে নেই। আমি এসছি কাফেরগাঁওয়ে দীপেনজির হোমস্টেতে, গ্যাবক হোমস্টে। হোমস্টের একদম গা ঘেঁষেই জঙ্গল শুরু। কাছাকাছির মধ্যে দীপেনজিদের বাড়ি ছাড়া তেমন কোনো বাড়িঘর ও কোলাহল কিছুই নেই। প্রথমে 2টো কটেজ নিয়ে শুরু করা হলেও এখন কটেজের পাশে আরও একটি বাড়িও তৈরি করা হয়েছে। আমি ছিলাম এই কটেজটায়। কটেজের ভিতরকার ডেকোরেশনও খুব সুন্দর। কটেজগুলোতে থাকলে দৈনিক 1400 টাকা, আর পাশের বিল্ডিংয়ে থাকলে দৈনিক 1200 টাকা করে লাগে মাথাপিছু, খাওয়া দাওয়া সমেত। প্রত্যেক কটেজ ও রুমেই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। হোমস্টেতে গিজার সহ পাওয়ার ব্যাকআপের সুবিধাও রয়েছে। বুকিংয়ের জন্য দীপেনজির নম্বর দিলাম, সরাসরি কথা বলে নিতে পারেন।
আকাশ পরিষ্কার থাকলে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। এছাড়াও সামনের পাহাড়গুলির দৃশ্যও মন ভালো করে দেয়। দেখা যায় কালিম্পংয়ের ডেলো পার্ক, আর তার বাঁ পাশে কালিম্পং শহর। কালিম্পং শহরের ঠিক পিছনের পাহাড়েই আছে সিকিমের তারেভির। আর তারও পিছনে একদম দূরে দেখতে পাওয়া যায় নামচির চারধামের সেই বিরাট শিবমূর্তি। হোমস্টের আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ দীপেনজির ভাই সুদেশজি আমাকে নিচের দিকে একটা লুকোনো ঝর্ণার বিষয়ে বললেন। আগ্রহী হয়ে আমরাও সবাই ওনার সাথে ঝর্ণা দেখতে চললাম। যাওয়ার সময় শর্টকাট রাস্তা বেছে নিয়েছিলাম, তবে শর্টকাট না নিলেও মিনিট 15-র বেশি লাগবে না। এখন বর্ষা প্রায় শেষের দিকে, তাই এবার আকাশেও মেঘেদের ফেরার পালা। এই ঝর্ণার নাম রাবলিং ফলস। নিচের দিকে বয়ে গিয়ে পালা নদীর সাথে মিলিত হয়েছে, পরে পালা নদী রেলি নদীতে মিশে গেছে। এই তিনটি ধারার উপরের দিকে আছে ঝর্ণার আসল ধারাটি। সেটা দেখতে গেলে আরও একটু কষ্ট করে উপরে উঠতে হবে। উপরে ওঠার পর কষ্ট সার্থক হয়েছে বলেই মনে হলো। হোমস্টেতে ফিরে সোজা খাবারের ঘরে চলে আসলাম। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, স্কোয়াশ শাক ভাজা, ঝুরি আলু ভাজা, ডিম কারি, স্যালাড, পাঁপড় আর চাটনি। রান্নাবান্না আর খাবারের স্বাদ ভালোই। অনেক পুরানো এই কাঠের বাড়িটিতেই দীপেনজির পরিবার থাকেন। যদিও পাশে আরেকটি বাড়ি বানিয়েছেন, তা সত্ত্বেও বহু পুরানো এই বাড়ি দৃষ্টি আকর্ষণ করবেই। বাড়ির প্রাঙ্গণে দীপেনজির মেয়ে অবন্তিকা খেলছিল। নাম জিজ্ঞাসা করায় পোষা বেড়ালের নাম বলল। तिम्रो नाम के हो? नाम के रे? तिम्रो नाम के रे? बुन्नु। तिम्रो अवन्तिका तामाङ भन्देऊ न। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে বিকেলে ওনাদের বাগানে বেড়াতে আসলাম। প্রচুর রকমের শাকসবজি চাষ করা হয়েছে। এগুলো বিনস, আর তার পাশে লোকাল মাশরুম ডাল। এক পাশে প্রচুর ডালে লঙ্কার চাষ হয়েছে, গাছ ভর্তি ফলনও হয়েছে। গাছ ভর্তি করে টি টমেটো ধরে রয়েছে। এগুলো সেই পাহাড়ের বিখ্যাত বড় কাঁকড়ি, এক একটা তো 3-4 কেজিরও হয়। একধারে অনেক বেগুন গাছও দেখলাম। হোমস্টেতে রান্নাবান্নার বেশিরভাগ শাকসবজি এই বাগানেই হয়। শাকসবজির বাগান শেষ হলে এনাদের এলাচের খেতে আসলাম। অনেকখানি জায়গা জুড়ে এলাচ ক্ষেত। বড় এলাচ চাষের জন্য স্পাইসেস বোর্ডের তরফে সাবসিডি দেওয়া হয় এবং উৎপাদন খুব ভালো করতে পারলে নগদ পুরস্কারও থাকে। क्या है? निंगुरो। निंगुरो बोलता है। अच्छा। सब्जी खाते हैं इसका। हाँ, भाजी खाए थे एक बार। अच्छा, ये वही है। इसका बहुत सारा वैरायटी होता है, ये अलग टाइप का है। अच्छा।
বাগানের ধারে অনেকগুলো অ্যাভোকাডো গাছও রয়েছে। বড় এই গাছটাও অ্যাভোকাডো গাছই, তবে জংলি, ফলের আকারও বেশ ছোটই হয়। इसका खाते हैं इसको? ये खाते हैं, फ्रूट है ये। मैं और तो ये एवोकाडो wild खाते हैं। ये वाइल्ड है। वाइल्ड वाला एवोकाडो है। अच्छा। কাফের গাঁওয়ের আবহাওয়া খুবই মনোরম, তাই সারা বছরই বেড়াতে আসা যায়। তবে সেপ্টেম্বর থেকে মে মাস হলো আদর্শ। সন্ধ্যাবেলায় কটেজের পাশে বসার জায়গাতে সন্ধ্যার চা স্ন্যাক্স দিয়ে যাওয়া হলো। পাইনের জঙ্গলে গা ঘেঁষে গ্রামের একদম নিরিবিলিতম প্রান্তে হোমস্টে। সেপ্টেম্বর মাসেও সন্ধ্যায় ভালোই ঠান্ডার অনুভূতি হয়। শীতল সন্ধ্যায় সামনের পাহাড়তলি ও কালিম্পং শহরের রাতের দৃশ্যও অনন্য। এনাদের পরিবারের প্রত্যেকেরই গান বাজনার ভালোই চর্চা রয়েছে, তাই সন্ধ্যায় গানের আসরও বসল। আমিও যোগ দিলাম। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিল মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, ना 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 na 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 उलिदिउलायो संसार तिमी नै भए, तिमी मुस्कुराउँदा मन मेरो तालिनु पर्ने, इशाराले बोलाउनु पर्दैन, माया भए डराउनु पर्दैन। कान्छा मन मेरो कहाँ जान्छ नि, उडुरु उडेर जान्छ नि, तिमी दुलै जानी ডিনারে খেলাম ভাত, ডাল, আলুর একটা সবজি, চিকেন কষা, পাঁপড় আর স্যালাড। বিশেষ করে চিকেন কষাটা দারুণ রান্না হয়েছিল। বীরেনজি, খানা কেসা है? बहुत बढ़िया है। আর বাংলায় যদি বলি আমি, খাবার কেমন? খাবার খুব ভালো, খুব ভালো। আপনি সব থেকে ভালো রিভিউ দিতে পারবেন, কারণ আপনি তো পাহাড়েরই লোক। আমার মনে হয় আপনি সব থেকে বেশি খাবার সম্পর্কে আপনার আইডিয়াটা অনেক বেশি। এটা সব ভালো করে বানায়। ডিনার করার পরও গানের আসর অনেক রাত অবধি চলেছিল। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, এই চাঁদের অতিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া বিনিরা। সকালে অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। কয়েকটা তুষার শৃঙ্গ উঁকি দিয়ে আবার মেঘে ঢেকে গেল।
কাফের গাঁওয়ের কাছাকাছির মধ্যে অনেক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন লাভা, লোলেগাঁও, আলগড়া, কালিম্পং, ঋষভ, পানবু, চারখোল, সন্তুক সহ ইত্যাদি জায়গা। সকালের চা খেয়ে অঞ্জলিদির ছোট্ট গ্রিন হাউস নার্সারিতে আসলাম। বিভিন্ন রকমারি স্যাকুলেন্ট, ক্যাকটাসও রয়েছে দেখলাম। बहुत सारा वैरायटी है यहाँ पे, मतलब लगभग फिर भी कितना वैरायटी होगा? यहाँ पे वैरायटी होगा 10-15 तो होगा शायद। 10-15 टाइप का सैकुलेंट। ये वाला मूनस्टोन है ना, इसको थोड़ा मतलब क्लीनिंग करने में थोड़ा सा ज़्यादा देखभाल करना पड़ता है, हाँ, नाजुक ये है। नाजुक होता है, लेकिन बड़ा होने से बहुत अच्छा होता है ये। কটেজগুলোর পাশের নতুন বিল্ডিংয়ের কাজ এখনও চলছে। নিচে রান্নাঘর আর ডাইনিং প্লেস বানানো হচ্ছে, এতদিনে সম্পূর্ণ হয়ে গেছে শুনলাম। আর উপরতলায় 2টি রুম আছে। খোলা বারান্দা থেকে সামনের দৃশ্যও দারুণ দেখতে পাওয়া যায়। প্রতিটি রুমে 2টি করে বিছানা রয়েছে, 4 জন ভালোভাবেই থাকা যায়। সকালে জলখাবারে খেলাম ফুলকো লুচি আর ঘুগনি। তারপর পাইনের জঙ্গলে ঘুরতে বার হলাম। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, চারিপাশ ততোধিক সবুজ। সাধারণ পাইন গাছের মাঝে ধুপি পাইনের গাছও দেখলাম। এই ধুপি পাইনের পাতাগুলিতে তেল থাকার কারণে রোদ্দুরেতে চকমক করে। এই কাঁচা পাতাই আগুনের সংস্পর্শে এলে তাড়াতাড়ি জ্বলে যায়। গ্রাম শেষ করে লোলেগাঁও হাইওয়েতে এসে পৌঁছালাম। আজ এখানে হাট বসেছে। পাশে একটা সুন্দর পার্কও রয়েছে। তারপর এখান থেকে বেড়াতে আসলাম ডাবলিং ভিউ পয়েন্টে। গাড়িতে 10-15 মিনিটের মতো লাগে। ভিউ পয়েন্ট থেকে একপাশে দেখতে পাওয়া যায় সমতল আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। একটা ছোট চিলড্রেন পার্কও রয়েছে। জায়গাটা এতটাই সুন্দর যে এখানকার লোকেরা আসলেও ছবি তুলতে ভোলেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার নতুন জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।